বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং বাংলাদেশ প্রেমী সারা বিশ্বে থাকা আমার সাংস্কৃতিক অনুসারী, দেশপ্রেমীর অনুসারী, শুভাকাঙ্ক্ষীগণ, আসসালামু আলাইকুম। রমজান মাস প্রায় শেষের দিকে, 4 থেকে 5 দিন পরে পবিত্র ঈদ, রমজানুল ঈদ, যেটা আমাদের দেশে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি। এখনো পর্যন্ত কমপক্ষে 80% মানুষ বাংলাদেশের অভাবী, গরিব। গত 54 বছরও সাধারণ মানুষের কোনো ভাগ্য উন্নয়ন হয়নি। কোনো দেশে এমন অবস্থা কখনো দেখিনি। 71-এর পর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো সঠিক দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশে সৃষ্টি হয়নি, আমার মনে হয় সেটা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একপাক্ষিক হয়েছিল, দুটা বিশেষ দল, এই জন্য বিএনপি আর জামাত মনে হয় এরকম পাতানো একটা নির্বাচনে তারা করে, কেউ সরকারে গেছে, কেউ বিরোধী দল হয়েছে। তো এটা সুন্দর হয়নি। গণতান্ত্রিকভাবে সকল দল অংশগ্রহণ প্রয়োজন ছিল। আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করার পরিকল্পনা আসলে জুলাই বিপ্লবে যারা জড়িত ছিল, সাধারণ মানুষ কারোই ছিল না। বিষয়টা ছিল যারা রাষ্ট্রদ্রোহী বা দেশের অরাজকতা সৃষ্টি করতে চায় বা লুটপাট করতে চায়, চাঁদাবাজি করতে চায়, বিভিন্ন শ্রেণীর, তারা গত 16 বছর কথা বলতে পারেনি। বিশেষ দুটা দলই তো এগুলো করে, অন্যায় অপরাধ অপকর্মগুলো করে। আর মাঝখান থেকে ইসলামিক দলগুলো দালালি করে। তাদের সঠিক ভিত্তিপ্রস্তর নেই বাংলাদেশে। জুলাই বিপ্লব আমরা করেছিলাম, প্রথম আন্দোলনটা করেছিলাম কোটা সংস্কারের প্রয়োজনে, যে যদি মেধাবী কেউ থাকে তারা যেন চাকরিগুলো পায়। তো আমাদের দেশে আসলে মেধাবী একেবারেই কম। চরিত্রহীন ছেলে মেয়ে যেগুলো কলেজ ভার্সিটিতে পড়ে, বেশিরভাগই চরিত্রহীন, নীতিহীন, আদর্শহীন, লোভী, একাধিক পুরুষবাজ, একাধিক নারীবাজ, বিশ্বাসঘাতক, বজ্জাত, বদমাশ পরিবারের ছেলে মেয়ে বেশি। অল্প কিছু সংখ্যক মানুষ আছে যারা মেধাবী, আমরা সেটা প্রমাণ পেয়েছি। তো আমি সোহেল সরকার নির্ঝর, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে এবং বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাবেক দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমি গত একাধিক বছর থেকে, কমপক্ষে 25 বছর থেকে বিরোধী দলীয় ভূমিকায় ছিলাম এককভাবে। অর্থাৎ যে সরকারি ক্ষমতায় আসছে তাদের অন্যায় অপরাধ অপকর্ম বিরুদ্ধে আমি কথা বলেছি, নারী উদ্যোক্তাদের পক্ষে কথা বলেছি বাংলাদেশ এবং সারা বিশ্বে। এটা বাংলাদেশের কেউ সেকেন্ড করেনি। জুলাই অভ্যুত্থানে আমরা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছি যেন কোটা সংস্কারের বিষয়ে। তো শেখ হাসিনা এবং তার দোসররা কেন পালিয়ে গেছে, তাদের অপরাধ কি ছিল, এটা আমি জানি না আসলে। যেহেতু বিএনপি খুব প্রশংসা করে আওয়ামী লীগের, গণ অধিকার পরিষদের অকৃতজ্ঞ বখাটে শ্রেণীর, লোভী প্রতারক শ্রেণীর যে 2-3 জন আছে, কি যেন নূর না, এই যে রাশেদ, এই আজে বাজে মানুষগুলো, এনসিপি নামক একটা প্রতারণামূলক একটা সংগঠন, যেটা ইউনুসের নেতৃত্বে চলছে, দোষী ইউনুস চলছে। তো তাদের লাভ হয়েছে, কিছু বখাটে ছেলে মেয়ে, বখাটে মহিলা পুরুষের লাভ হয়েছে, বাংলাদেশের মানুষের ক্ষতি হয়েছে। এনসিপি গঠন করে কিছু বখাটে ছেলে মেয়ে অনেক লাভবান হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। তো বখাটে ছেলে মেয়েগুলো এখন রাস্তায় ঘুরছে, তাদের কিছু নাই। 4-5টা এমপি হয়েছে ইউনুসের সহযোগিতায়, এবং তারা নিজের যোগ্যতায় মেম্বার হওয়ার উপযুক্ত না। সারা দেশে এনসিপিতে যেই ভুল পথের মহিলা পুরুষগুলো আছে, বেশিরভাগই তারা পথভ্রষ্ট, মিথ্যাবাদী, বেয়াদব, বখাটে শ্রেণীর। শরীয়তপুর, ঢাকা, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, উত্তর দক্ষিণ, টাঙ্গাইল, বেশিরভাগ এগুলা, যে গ্রামের একটা চৌকিদার হবে, চৌকিদার যেটা বলে, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, একটাও নাই এগুলো। তো
ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা বলে, মানে বাটপারি, যেটা এই বাটপারির মাধ্যমে এই 4-5টা এমপি ভিক্ষা চেয়ে হয়েছে। মাঝখান থেকে বিএনপির মানে জুলাই অভ্যুত্থানে কোনো ভূমিকা না থাকলেও খালি মাঠ, মানে দুটা ছাত্র একটা স্কুলে একটা ক্লাসে, 2জন মাত্র, হ্যাঁ 100 থাকলে একটা বিষয়, 2জন মাত্র, কেউ নাই মাঠে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, ওরা কেউ প্রথম হয়েছে, কেউ দ্বিতীয় হয়েছে। আর এইভাবে সাজানো হয়েছিল ইউনূসের বখাটে নির্লজ্জ সুদখোর ইউনূসের মানে পরিকল্পনা এভাবে ছিল, সাথে আওয়ামী লীগের লোকজনও ছিল। এই হচ্ছে ব্যাপার। আজকে আমি গিয়েছিলাম ঢাকা 4 আসন 5 আসন, যাত্রাবাড়ি, ডেমরা, তারপর কদমতলী, শ্যামপুর। সেখানে গুরুত্বপূর্ণ নারী নেত্রীরা গিয়েছিল, দলমত নির্বিশেষে। অনেকেই বিএনপি একসময় করতো, মাঝখানে অনেকে এনসিপিতে আসছিল, অনেকে আগে আওয়ামী লীগ করতো, অনেকে জাতীয় পার্টি করতো। তারা স্বতন্ত্রভাবে কাউন্সিলর নির্বাচন করতে চায়। তাই আমি বলছি, স্বতন্ত্র থাকলে আই প্রমিস দ্যাট, আমি কথা দিচ্ছি কিছু করব। তো 2 দিন আগে আমি শরীয়তপুর গিয়েছিলাম, আমার সাথে কেউ গিয়েছিল। অনেক অনেক মানুষ আছে আসলে সমাজে, যারা বাইরে একরকম, পরিবারে একরকম, তাদেরকে মানুষ চিনতে পারে না। সাবেক এনসিপির কেউ গিয়েছিল আমার সাথে। বা এই বিষয়গুলো হচ্ছে যে আর শরীয়তপুর জেলায় প্রায় সব উপজেলায় আমার কর্মী আছে সেখানে। অনেকে চেয়ারম্যান প্রার্থী হবে এবার আমার সহযোগিতায় সেখানে, সারা বাংলাদেশই হবে। যেহেতু জাতীয় সাংস্কৃতিক ফোরাম একটা ঐতিহ্যবাহী ঐতিহাসিক সংগঠন, এখানে কোনো চরিত্রহীন নারী পুরুষ থাকতে পারে না। আর সব সংগঠনই আছে, কিন্তু আমার সংগঠনে থাকতে পারে না। রাজনীতি করতে হলে, শিখতে হলে আসলে ভালো পরিবারের মানুষ হইতে হয়, জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, বুদ্ধিমতী, চরিত্রবান, কমপক্ষে চরিত্রবান হইতে হয়। তো এনসিপিতে যে বখাটে ছেলে মেয়েগুলো আমি দেখেছি, তাদেরকে অনেক সাহায্য করেছিলাম। বেশিরভাগই বখাটে যে মহিলাগুলো আছে, যাদেরকে আমি চিনি, বেশিরভাগই একাধিক পুরুষের সাথে অপকর্মে যুক্ত। যে পুরুষগুলো আছে একাধিক নারীতে আসক্ত, লোভী, প্রতারক, মিথ্যাবাদী। এই জন্য তাদের উপর আল্লাহ গজব নাজিল হয়েছে। বিএনপিতে থেকে একটা অংশ গত 18 মাসে অনেক অপরাধ করেছে দেশে, অন্যায়, অপরাধ, অপকর্ম বিএনপির নাম বিক্রি করে অনেক কালোবাজারে আছে, দুর্নীতিবাদ আছে, এগুলো আছে। তাদের উপর আল্লাহ গজব নাজিল হওয়া উচিত। জামাতে ইসলাম গুপ্ত সংগঠনের মতোই, কখনো বিএনপির সাথে, কখনো আওয়ামী লীগের সাথে, কখনো জাতীয় পার্টির সাথে থেকে তারা তাদের সংগঠন গুছিয়ে নিয়েছে। কিন্তু তাদের যে বিষয়টা, সিচুয়েশনটা, তাদের আসলে তাদেরকে মানুষ আসলে এত ভালোবাসে না। এইবার তাদের জীবনের সর্বশেষ সুযোগ ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তাদের এই অন্ধনীতি, ভুল নীতি, গোড়া নীতি, এই বিষয়গুলো আসলে এদেশের মানুষ বেশিরভাগ অচেতন, কুশিক্ষিত অথবা অশিক্ষিত। সুশিক্ষিত মানুষের সংখ্যা বাংলাদেশে খুবই কম। সুদখোর, ঘুষখোর, হারামখোর মহিলা পুরুষ বেশি। সব ডিপার্টমেন্ট সরকারি বা সাধারণ মানুষদের মধ্যে এগুলো বেশি। এই জন্য ভালো কিছু বাংলাদেশে কখনো আশা করা যায়নি। হ্যাঁ, শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ওনার অবদান আছে, অনেকেরই ছিল, কার কার জন্য ছিল আর কি। তো ওই ব্যক্তিটার নাম অস্বীকার করে মাঝখানে আমি ওনাকে অনেক বকা দিয়েছি যে হাসিনার মতো এমন কুলাঙ্গার, বিশ্বাসঘাতক, রাষ্ট্রদ্রোহী মহিলাকে কিভাবে তিনি জন্ম দিল। পরে আর কি দেশের অবস্থাটা এমনই আর কি। হাসিনা পরিবার, জিয়া পরিবার, এরশাদ পরিবার, ওনারাই তো আসলে বেনিফিটেড হয়েছে, বাংলাদেশে সবকিছুর মালিক হয়েছে। অনেকে চেষ্টা করেনি ভালো কোনো পরিবার, যেমন আমরা চেষ্টা করিনি। আমার পরিবার ইচ্ছা করলে বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য অনেক কিছু করতে পারতো, করেনি। জাতীয় পার্টির চেয়ারম্যান, নতুন বাংলার রূপকার, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, আমার ধর্মপিতা, তিনি বাংলাদেশে সুশাসন করেছিলেন, 9 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। ওনার আমলটা ভালো ছিল, বাংলাদেশের স্বর্ণযুগ ছিল। তো তিনি অনেক চেষ্টা করেছিলেন আমাকে 2019 পর্যন্ত এমপি করার বা প্রতিমন্ত্রী করার। শেখ হাসিনাও মানে 3বার আমাকে অনেক প্রপোজ করেছিলেন প্রতিমন্ত্রী করার জন্য, 14, 18, 24-এ। আমি আসলে যাইনি, মানে মনে হয়েছে যাওয়া উচিত হবে না। পরে আমার বাসায় কাজের ছেলেকে হাসিনা ডেকে নিয়ে, জিএম কাদের, ওরা পরামর্শ করে তাদেরকে একটা কাজের ছেলেকে এমপি বানিয়েছে। খুব লজ্জার ব্যাপার এটা, কুমিল্লা থেকে। তো এই বিষয়গুলো আসলে হয়েছে। এবারও অনেক ঋণ খেলাপি, কালোবাজারি,
বাজে পথের মানুষ, যেগুলো কখনো চৌকিদার হওয়ার উপযুক্ত না, এমপি হয়েছে। তো এই জন্য এমপিটা আমাদের জন্য বড় কোনো পদবি না, ছোট পদবি, মানে একদম সিম্পলি পদবি। আমি মনে করি বাংলাদেশে বর্তমানে একটা মেম্বার হওয়া কঠিন, কিন্তু এমপি হওয়া সহজ। তো প্রিয় দেশবাসী এবং আমার সারা বাংলাদেশের নারী উদ্যোক্তা যারা আছেন, বা যে প্রিয় মানুষগুলো আছেন, যারা শুভাকাঙ্ক্ষীগুলো আছেন, আপনারা আগত সকল নির্বাচনে, উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, ইউনিয়ন নির্বাচনে আপনারা স্বতন্ত্র অবস্থান থেকে আপনারা, কেউ মহিলা ভাইস চেয়ারম্যান, কেউ মহিলা কাউন্সিলর, মহিলা মেম্বার, এগুলোতে আপনারা অ্যাক্টিভ থাকবেন, আপনারা স্বতন্ত্র অবস্থান থেকে। আর সংরক্ষিত মহিলা এমপির ব্যাপারে অনেকে আমার কাছে সুপারিশের জন্য আসছিল। আমি বলছি আসলে যার যার যোগ্যতা, যেমন চট্টগ্রাম থেকে 3জন উচ্চ লেভেলের মানুষ আমার কাছে এসেছিল। আমি বলছি যে না, সুপারিশ করা যাবে না, সবার জন্য সুপারিশ আমরা করবো না। মানে এটা তো দলীয় ব্যাপার, তারপরে সুপারিশটা অনেক সময় স্বতন্ত্র অবস্থান থেকে করলে অনেকে হয়ে যায় এমপি। তো চট্টগ্রামের সিনিয়র 3জন প্রার্থী আসছিল, আমার সাথে কথা হয়েছে আজকে। আর এমনিতে বিভিন্ন জায়গার যারা আছে ভালো মানুষ, আমরা চেষ্টা করি যে সংসদ যেন কার্যকরী হয়, এই যে ভালো মানুষ সংসদে থাকা উচিত। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার স্নেহের ভাগিনা, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনকে। ডক্টর মাহাদি আমিন আমার ভাগিনা ছাড়াও সে মানে বিএনপির জন্য একটা সম্পদের মতো। 31 দফা যে শব্দটা বিএনপির, সেটা তিনি তৈরি করেছেন, এবং বর্তমান প্রধানমন্ত্রী সহ টোটাল বিএনপিটাকে অনেক গুছিয়ে মানে একটা সুন্দর অবস্থানে সে নিয়ে এসেছে। এই জন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও তাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। তিনি তার গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং 4টা মন্ত্রণালয়ের তিনি দায়িত্বে উপদেষ্টা হিসেবে রয়েছে, প্রতিমন্ত্রী মর্যাদায়। জনাব তারেক রহমান বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তো ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আসলে এখন পর্যন্ত যা হচ্ছে সব ঠিক আছে। এই যে ফ্যামিলি কার্ড যেটা, এটা যদি আসলেই হয় আমি জানি না, দেখতেছি বিএনপি কিছু কিছু লোক বিভিন্ন জায়গায় মানুষের কাছে কার্ডের কথা বলে বলে একটু কেমন যেন করে। আসলে তো তাদেরকে, দালালগুলোর তো কার্ড দেওয়ার ক্ষমতাই নেই। এটা সরকারিভাবে হবে, ইউনো, সিলেন্ট বা কাউন্সিলর অফিস থেকে হবে এই বিষয়গুলো। এটা আমার মনে হয় যে বন্ধ হওয়া উচিত। বিএনপির একটা বিষয়ে আমি প্রতিবাদ করছি, যে যে সিটি কর্পোরেশন, 10টা সিটি কর্পোরেশনে তারা অযৌক্তিকভাবে পেশি শক্তি প্রয়োগ করে তারা যে প্রশাসক নিয়োগ দিয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একদম খুব খারাপ ব্যাপার। যেখানে জনপ্রতিনিধি নাই, সেখানে মানে ভোটের মাধ্যমে নির্বাচিত সেখানে মেয়র যাবে, সেখানে দলীয় ব্যাপার জোর করে দিয়ে দিলে তো হবে না। তো এক্ষেত্রে বিএনপির সুন্দর হবে না বোধহয় যে কোনো নির্বাচনে। জনগণ যেহেতু প্রতিবাদ শিখে গেছে, জুলাই 24টা তো আসলে সাধারণ জনগণ করেছে, এখানে ব্যক্তিগত বিশেষ কেউ করে নাই। কিছু ছাত্র 5-6টা ছেলে আমার কাছে আসছিল বুদ্ধি পরামর্শ করার জন্য, ওই যে কে যেন নাহিদ, তারপরে যে হাসনাত, আসিফ, এই ছেলেগুলো তো গুরুত্বপূর্ণ কোনো পার্সন ছিল না, এখনো পার্সন না গুরুত্বপূর্ণ ওরা। আমার কাছে, আমার চোখে ওরা পার্সন না। এই যে মহিলাগুলো আছে কে যেন কয়েকটা, রাম শামজুদ্দিন মধ্যে এনসিপিতে ছিল, এগুলো কোনো গুরুত্বপূর্ণ মানুষ না আমার কাছে, কারো কাছে এগুলো গুরুত্বপূর্ণ মানুষ না। তো তারা চিৎকার চেঁচামেচি করেছে কিছু টাকার জন্য, চিৎকার চেঁচামেচি টাকার জন্য, তো কিছু টাকা পয়সা পেয়েছে, চুপ হয়ে গেছে, দলটাকে শেষ করে ফেলেছে।